গিন্নি, আজকের রান্নাটা তো খুব ভালো হয়েছে। মনে হচ্ছে তোমার হাতটাই কামড়ে খেয়ে নি। ও মা, সে কি বলছো? মনে হচ্ছে আমার হাতের রান্না আজ তুমি প্রথম খাচ্ছ। যত সব আদিক্ষেতা। যা বাবা, রান্না ভালো বলি না বলে কত কথা শোনাও, আর আজ ভালো বললাম বলে আমাকে বলছো আদিক্ষেতা। যাও, আর কোনোদিন বলবো না। অপরদিকে মহারাজা কৃষ্ণচন্দ্র তার শ্যালককে নিয়ে নদীর ধারে ঘুরতে যাবেন দেখে তোড়জোড় করছেন। নবীন, ওহে নবীন, কোথায় তুমি? রানীমায়ের একমাত্র ছোট ভাই মহারাজের ডাক শুনে তাড়াতাড়ি ছুটে এলো। চলো একটু নদীর ধারে আমরা ঘুরে আসি। যাওয়ার পথে গোপালকেও সঙ্গে নিয়ে নেব। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র ও তার শ্যালক দুজনেই বেরিয়ে পড়লেন নদীর ধারে যাওয়ার উদ্দেশ্যে। তারা দুজনে বেরিয়ে হাঁটতে শুরু করলো। তাদের প্রথম গন্তব্য গোপালের বাড়ি। সেখানে গিয়ে গোপালকে সাথে নিয়ে তাদের দ্বিতীয় গন্তব্য নদীর ধার। এরপর গোপালের বাড়িতে গিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের শ্যালক গোপালকে ডাকতে থাকে। গোপাল, ও গোপাল, একবার বাইরে এসো, মহারাজ এসেছেন। ও মা, সে কি কথা? মহারাজ এসেছেন আমাদের বাড়ি? ও যাও, উনাকে ভেতরে নিয়ে এসো। তুমি থামো গিন্নি, মহারাজ নিশ্চয়ই কোনো বিশেষ দরকারে এসেছেন। আমি আসলাম। এরপর গোপাল তড়িঘড়ি করে মহারাজের কাছে গিয়ে হাজির হয়। প্রণাম মহারাজ, আপনি আজ্ঞা করুন, আমি কি সেবা করতে পারি আপনার? মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, আমার শ্যালক এসেছে, তাই আমি ভাবলাম একটু নদীর ধারে বেড়াতে যাব। তাই তাকে নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলুম। তাই ভাবলাম তোমাকেও সাথে নিই, তাহলে ঘোরাটা আরো মজার হবে। মহারাজ, আপনি একদম যথার্থ ঠিক কাজ করেছেন। চলুন, আমিও আপনাদের সাথে চলি। এরপর মহারাজ কৃষ্ণচন্দ্র, তার শ্যালক ও গোপাল তিনজনেই নদীর ধারের উদ্দেশ্যে রওনা দিলেন। সময়টা ছিল শীতকাল। শীত হলে হবে কি, সেদিন একটু গরম ভাব ছিল। তাছাড়া ফেরার পথে রোদ চড়ে যাওয়ায় মহারাজ ও তার শ্যালক তাদের পরনের ভারী পোশাক ও শাল গোপালের হাতে দিয়ে বললেন, গোপাল, তুমি এইগুলো সঙ্গে নিয়ে চলো। আমার অসহ্য গরম লাগছে, প্রচণ্ড রোদের তাপ উঠেছে। অতএব গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্র ও তার শ্যালকের ভারী পোশাকগুলো নিয়ে পথ চলতে লাগলো। একে গরম, তার উপর পথশ্রমের ক্লান্তি, চড়া রোদ। তাছাড়া গোপাল নিজেও বেশ মোটাসোটা, বিরাট বড় ভুঁড়ি। ভারী পোশাকগুলো বইতে গোপালের খুব কষ্ট হচ্ছিল। তবুও কি আর করে গোপাল, পেটে খেলে পিঠে ভার সইতে হয় বই কি মাঝে মাঝে। গোপাল একটু পিছিয়ে পড়েছিল। মহারাজা ও রাজশ্যালকের সঙ্গে তাল রেখে গোপাল আর চলতে পারছিল না। তাই গোপাল মাঝে মাঝে কোথাও বসে পড়ছিল, কিংবা কোথাও থমকে দাঁড়িয়ে পড়ছিল। রাজা শ্যালক গোপালের কাহিল অবস্থা দেখে মহারাজকে বললে, বেটা জব্দ হয়েছে, বলদের মতো বোঝা বইতে হচ্ছে। গোপাল একটু পেছনে থাকলে হবে কি? মহারাজা ও তার শ্যালকের মন্তব্য স্পষ্টই শুনতে পেয়েছিল, শুধু জবাব দেবার বা সুযোগের অপেক্ষায় ছিল।
নিজে থেকে তো আর আগ বাড়িয়ে কিছু বলা যায় না। মহারাজের শ্যালক ভালো মানুষই করার জন্যে গোপালকে জিজ্ঞাসা করলে, কি হে গোপাল, তোমার কষ্ট হচ্ছে না তো? গোপাল যে গোপাল, সে তো সুযোগের অপেক্ষায় ছিল। মহারাজের শ্যালকের কথা শুনে মুচকি হেসে গোপাল বললে, তা একটু কষ্ট হচ্ছে বই কি, এ তো আর একটা বলদের বোঝা নয়, এ যে দুটো বলদের বোঝা। গোপালের এই রকম জবাব শুনে মহারাজা তার শ্যালককে বললেন, শোনো নবীন, গোপাল নিশ্চয়ই তোমার আগের মন্তব্য শুনতে পেয়েছে। ওর সঙ্গে বেশি লেগো না। দেখলে তো এখনই বলদ বানিয়ে ছাড়লো, অথচ কিছু বলার নেই। কথাটার দুটো অর্থ হয়। এক অর্থ হচ্ছে এত বোঝা যে দুটো বলদ দিয়ে বলে ঠিক হয়, আর এক অর্থ হচ্ছে আমরা দুজন বলদ আর গোপাল আমাদের বোঝা বইছে। গোপালের জবাব ও রাজার ব্যাখ্যা শুনে রাজার শ্যালক পুরো চুপসে গেল। গোপালের সঙ্গে লাগতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। গোপালের গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।